সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো সবাই। করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে সবাই ঘরে আছো এই প্রত্যাশাই করছি। চট্টগ্রাম কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি উদ্ভিদ বিজ্ঞান নিয়ে যে ধারাবাহিক আলোচনা করছিলাম তার চতুর্থ পর্ব শুরু করছি। আশা করছি এই ক্লাসেই তোমাদের এই উদ্ভিদ প্রজনন অধ্যায়টা সমাপ্ত হবে। তাহলে চলো মূল আলোচনায় যাই। শুরুতেই আমি পার্থেনোজেনেসিস নিয়ে আলাপ করব। পার্থেনোজেনেসিস পার্থেনোজেনেসিস কাকে বলে সেটা একবার দেখে নি। নিষেক ছাড়া একটি গ্যামেট হতে ভ্রূণ অথবা নতুন উদ্ভিদ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় অপুংজনী বা পার্থেনোজেনেসিস। আমরা নিষেক ছাড়া কিভাবে ভ্রূণ উৎপন্ন হয় সে ব্যাপারে ডিটেইল দেখব, আগে ডেফিনেশনটা দেখে নিচ্ছি। এই পার্থেনোজেনেসিস দু ধরনের হতে পারে, যথা হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস ও ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। এবার চলো একটু ডিটেইল দেখি। হ্যাপ্লয়েড বা অনিষিক্ত ডিম্বাণু বা শুক্রাণু হতে ভ্রূণ সৃষ্টি হলে তাকে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস বলে। ঘটনাটা কিভাবে ঘটে একটু দেখি তাহলে। হ্যাপ্লয়েড বা অনিষিক্ত ডিম্বাণু থেকে কিভাবে ভ্রূণ সৃষ্টি হয়। এই যে দেখো, এটা হচ্ছে একটা গাইনিসিয়াম। এইখানে গর্ভমুণ্ড, এই গর্ভদণ্ড, এইখানে ডিম্বাণু, প্রতিপাদ্য কোষ, সেকেন্ডারি নিউক্লিয়াস, এগুলো উৎপন্ন হওয়ার কথা, এটাই কথা ছিল। তাহলে নর্মালি কি ঘটনাটা ঘটে একটু দেখি। এই যে নর্মাল ঘটনা ঘটছে এটা, কিন্তু এখানে নর্মালি ঘটনার কথা বলা হয় নাই, এখানে একটু অস্বাভাবিক ঘটনা। অস্বাভাবিক ঘটনার ক্ষেত্রে তাহলে প্রথমে কি হ্যাপ্লয়েড শুক্রাণু বা হ্যাপ্লয়েড ডিম্বাণু। হ্যাপ্লয়েড ডিম্বাণুর কথা বলি, এই যে ডিম্বাণু, নর্মালি এই ডিম্বাণুটা তো হ্যাপ্লয়েডই, নর্মালি এই ডিম্বাণুটা হ্যাপ্লয়েড। কিন্তু ধরো এই যে পুংগেমেট, এই পুংগেমেট এরা এইখানে আসবে, এর সাথে মিলিত হবে, এইখানে আসবে, এর সাথে মিলিত হবে। কোনো কারণে এদের যদি আসা বিঘ্নিত হয়, অথবা এরা আসার আগেই এর মধ্যে কোনো না কোনো বায়োলজিক্যাল ফিজিওলজিক্যাল কারণে এ ভ্রূণ তৈরি করে, এ এমব্রায়ো তৈরি করে, তাহলে সেই এমব্রায়ো কিন্তু হ্যাপ্লয়েড এমব্রায়ো হবে। আশা করছি বুঝতে পেরেছো। এবার উল্টো ঘটনাটা ঘটে। উল্টো ঘটনা কি ঘটে? উল্টো ঘটনাটা হচ্ছে এই ডিম্বাণু কোনো কারণে তখনও প্রিপেয়ার্ড হয়, এই ডিম্বাণু কোনো কারণে মেচিউর হয় নাই, কিন্তু শুক্রাণু রেডি ছিল, শুক্রাণু এসে এইখানে পৌঁছেছে। সেই ক্ষেত্রে এই যে শুক্রাণু হতে, সেক্ষেত্রে এই শুক্রাণুটাই ফিজিওলজিক্যালি এই এমব্রায়ো ফরমেশনের কাজ করতে পারে। খুবই এক্সেপশনাল ঘটনা, কিন্তু ঘটে। এইখানে এটাকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। এটাকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। এবার একটা উদাহরণ দেখি। শুক্রাণু হতে এই যে নিকোটিয়ানা তামাক গোত্রের কোন কোন উদ্ভিদে এই ঘটনা দেখা যায়। আর অনিষিক্ত ডিম্বাণু হতে সোলানাম নিগ্রাম, সোলানাম নিগ্রাম এক ধরনের ছোট ছোট তিত বেগুন বলি। আর তিত বেগুন নানা ধরনের হয়, এটা কালো রঙের তিত বেগুনটা। আশা করছি বুঝতে পেরেছো তোমরা। এবার আসো ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস নিয়ে একটু আলাপ করি।
ডিপ্লয়েড ভ্রূণ পোষক কলা হতে সরাসরি ভ্রূণ সৃষ্টি হতে পারে, অথবা ডিপ্লয়েড গ্যামেটোফাইট সৃষ্টি হতে পারে। এটাকে বলা হয় ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। কিভাবে হয় আমরা দেখব। এই দেখো, ডিপ্লয়েড ভ্রূণ পোষক কলা। তাহলে ভ্রূণ পোষক কলা ডিপ্লয়েড কিভাবে হচ্ছে? নরমালি কি হয়, এই যে আর্কিস্পোরিয়াল টিস্যু, সেটা দুই ভাগে ভাগ হয়ে প্রাথমিক জনন কোষ এবং দেয়াল কোষ হয়। এবার এই যে প্রাথমিক জনন কোষটাতে মিওসিস হয়ে স্ত্রী রেণু মাতৃকোষ উৎপন্ন করে, এই স্ত্রী রেণু মাতৃকোষটা থেকেই ডিম্বাণু যন্ত্র, তার মানে ডিম্বাণু, প্রতিপাদ কোষ এবং ডিম্বাণু, প্রতিপাদ কোষ এবং সেকেন্ডারি নিউক্লিয়াস হওয়ার কথা। কিন্তু এই যে ভ্রূণ পোষক কলা, ভ্রূণ পোষক কলাটা তো ডিপ্লয়েডে থেকে যাচ্ছে, ভ্রূণ পোষক কলা ডিপ্লয়েডে থেকে যাচ্ছে। তাহলে এই ভ্রূণ পোষক কলা থেকে, এই যে দেয়াল কোষ থেকে ভ্রূণ পোষক কলাটা তৈরি হচ্ছে, তাহলে ভ্রূণ পোষক কলা থেকে যেই এমব্রায়োজেনেসিস হচ্ছে সেটাকে বলা হচ্ছে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। এই যে দেখো, এই ছবিটা দেখলে বুঝতে পারবে। এই যে অংশটা, এটা কিন্তু এই জায়গা থেকে হচ্ছে, এই অংশ, এই অংশটা। তাহলে এর মাঝে যারা আছে তারা সবাই হ্যাপ্লয়েড। কিন্তু এই অংশটা, এই অংশটার ডেভেলপমেন্ট হচ্ছে তোমার এইখান থেকে। সেটা তো ডিপ্লয়েডে রয়ে গেছে। কাজেই ডিপ্লয়েড ভ্রূণ পোষক কলা থেকে সরাসরি ভ্রূণ সৃষ্টি হওয়া। তো এই ভ্রূণ পোষক কলা থেকে তো সাধারণত ভ্রূণ হবে না, ভ্রূণ হবে তো এইখান থেকে। কিন্তু তারপরও ব্যতিক্রম হিসাবে যখন হয়, তখন সেটাকে বলা হচ্ছে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। উদাহরণ যদি আমরা দিই, পার্থেনিয়াম আর্জেন্টেটাম এই ধরনের ঘটনা দেখায়। অ্যাপোস্পোরি, অ্যাপোস্পোরি কি হচ্ছে, ডিম্বকের কোন দেহকোষ থেকে, ডিম্বকের কোন দেহকোষ থেকে সরাসরি ডিপ্লয়েড গ্যামেটোফাইট সৃষ্টি হলে তাকে অরেণুজনী বা অ্যাপোস্পোরি বলে। কেমনে ঘটনাটা ঘটে তাহলে দেখো একবার। ডিম্বকের কোন দেহকোষ, এই যে দেখো, এটাই তো ডিম্বক, এটাই তো ডিম্বক। তাহলে এর দেহকোষ হলে ডিম্বক মূল হতে পারে, তারপর নিউসেলাস টিস্যু হতে পারে। এগুলো হচ্ছে ডিম্বকের দেহকোষ এবং এগুলি ডিপ্লয়েড, এটা আগে ব্যাখ্যা করেছি। তাহলে এখান থেকে সরাসরি গ্যামেটোফাইট সৃষ্টি, অর্থাৎ স্ত্রীরেণু মাতৃকোষ থেকে এই যে গ্যামেটোফাইট সৃষ্টি না হয়ে এইখান থেকেই সরাসরি সৃষ্টি হওয়া। একটু পিছনে গেলে আমরা এই যে এই কোষটা থেকে সরাসরি গ্যামেটোফাইট সৃষ্টি, মানে এই অংশটা যদি তৈরি হয় তাহলে এটাকে বলা হয় অ্যাপোস্পোরি। এবার আসো অ্যাপোগেমি নিয়ে আলাপ। ডিম্বাণু ছাড়া ভ্রূণথলির অন্য কোনো কোষ থেকে যদি হ্যাপ্লয়েড ভ্রূণ সৃষ্টি হয়, এবার দেখো, এই যে ভ্রূণথলি, এই যে এমব্রায়োসাইট, এটা হচ্ছে ভ্রূণথলি। এখানে ডিম্বাণু আছে, এই প্রতিপাদক কোষগুলি আছে, সেকেন্ডারি নিউক্লিয়াস আছে, সহকারী কোষ আছে। তাহলে এই ডিম্বাণু ছাড়া, এই ডিম্বাণু ছাড়া বাকি যে কোনো একটা কোষ থেকে যদি কোনো কারণে বীজ সৃষ্টি হয়,
বীজ সৃষ্টি হওয়া মানে কি, তোমার আগে এমব্রায়ো ফরমেশন হতে হবে, তারপর বীজ সৃষ্টি হতে হবে। তার মানে এই ডিম্বাণুটা ছাড়া অন্য কোনো, এই প্রতিপাদক কোষ হতে পারে, সহকারী কোষ হতে পারে, অন্য কোনো কোষ থেকে যদি এমব্রায়ো ফরমেশন হয় এবং সিড ফরমেশন হয়, তবে তাকে বলা হচ্ছে অ্যাপোকেমি। অনেক সময় অ্যাপোগামি এবং অ্যাপোস্পোরি নিয়ে কনফিউশন বা সমস্যার সৃষ্টি হয়। আমি সে কারণে আরেকবার বিষয়টা রিপিট করছি। দেখো, ডিম্বকের দেহকোষ থেকে ডিপ্লয়েড গ্যামেটোফাইট, এই যে অ্যাপোস্পোরির সময় ডিপ্লয়েড গ্যামেটোফাইট, এই যে এই গ্যামেটোফাইট মানে এই গ্যামেটোফাইট তৈরি হয়। আর অ্যাপোগেমির সময় হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড এমব্রায়ো তৈরি হয়। হ্যাপ্লয়েড বীজ এবং এমব্রায়ো তৈরি হয়। আশা করছি তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়েছে। এই যে এতগুলি কথা বললাম, পার্থেনোজেনেসিস, অ্যাপোস্পোরি, অ্যাপোকেমি, এই সবগুলিকে কালেকটিভলি আগামোস্পার্মি বলে। তবে আগামোস্পার্মি বলবে তখনই যদি সিড প্রডিউস হয়, যদি সিড উৎপন্ন হয়। এই যে পার্থেনোজেনেসিসে সিডলেসও ফ্রুট হতে পারে, কিন্তু সিডলেস হলে তাকে আগামোস্পার্মি বলবে না। যদি পার্থেনোজেনেসিস, অ্যাপোস্পোরি, অ্যাপোকেমি এগুলির মাধ্যমে সিড যুক্ত ফ্রুট হয়, সিড হয়, তাকে আগামোস্পার্মি বলে। আশা করছি বুঝতে পেরেছ। এবার চলো পার্থেনোকার্পি। আমি সরাসরি ইংরেজিতে দিয়েছি, কারণ এই ডেফিনেশনটা ইংরেজিতেই ভালোভাবে দেওয়া আছে। পার্থেনোকার্পি is the natural or artificial induced production of fruit without fertilization of ovules, which makes fruit seedless. এই পার্থেনোকার্পি কথাটা এখানে আনার কারণ হচ্ছে পার্থেনোজেনেসিস আর পার্থেনোকার্পি দুটা বিষয় হুবহু এক নয়। কোন কোন পার্থেনোজেনেসিসের কারণে পার্থেনোকার্পি হয়। কার্প কার্প মানে ফ্রুট রিলেটেড কথা। পার্থেনোকার্পি কথাটা হচ্ছে সিডলেস ফ্রুট, বীজবিহীন ফল। তাহলে পার্থেনোজেনেসিসের কোন কারণে, কোন পার্থেনোজেনেসিসের কারণে পার্থেনোকার্পি হয়, কিন্তু পার্থেনোজেনেসিস মানেই পার্থেনোকার্পি হবে এমন কোনো কথা নেই। আর পার্থেনোকার্পি কি? সিডলেস বা বীজবিহীন ফল উৎপাদন প্রক্রিয়াকে পার্থেনোকার্পি বলে। এটা আর্টিফিশিয়াল হতে পারে, এটা নেচারালিও হতে পারে। তাহলে আমরা কয়েকটা কয়েকটা ছবি দেখি বীজবিহীন ফলের। এখানে দেখো, সিডস আর অ্যাকচুয়ালি অ্যাবর্টেড while they are still small. বীজ প্রোডাকশন প্রক্রিয়া শুরু হয় কিন্তু পুরোপুরি হয় না। এই জন্য দেখবো অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র মিনিয়েচার সিড লাইক কিছু একটা ওই ফলের মধ্যে থাকে। আমরা ছবিগুলি দেখলে বিষয়টা আরো পরিষ্কার হবে। এই যে দেখো, কলা হচ্ছে একটা নেচারাল পার্থেনোকার্পি। এটা একটা নেচারাল পার্থেনোকার্পি। এটা প্রকৃতিতে সিডলেস কলায় আমরা দেখি সাধারণত। আঙ্গুর, আঙ্গুরের ক্ষেত্রে উভয় ঘটনাই আছে, সিড যুক্ত আঙ্গুর আছে, সিডলেস আঙ্গুর আছে, নেচারাল আছে, আর্টিফিশিয়াল আছে। নেচারাল পার্থেনোকার্পি আছে আঙ্গুরের মধ্যে, আবার আর্টিফিশিয়াল পার্থেনোকার্পি আছে। টমেটো, টমেটোর মধ্যেও এই একই ঘটনা। টমেটোর মধ্যে সিডলেস আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল সিডলেস পার্থেনোকার্পি। এই যে নাশপাতি,
নাশপাতিতে ন্যাচারাল পার্থেনোকার্পি দেখা যায়, ইদানিং আর্টিফিশিয়াল পার্থেনোকার্পিও দেখা যায়। এই যে কমলা, কমলাতে আর্টিফিশিয়ালি সিডলেস কমলা তৈরি করা সম্ভব হয়েছে। তরমুজ, তরমুজও আর্টিফিশিয়ালি সিডলেস তরমুজ তৈরি করা সম্ভব হয়েছে। আশা করছি পার্থেনোজেনেসিস আর পার্থেনোকার্পি এই দুইটার মধ্যে যে সামান্য পার্থক্য আছে সেই ব্যাপারটা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। এবার চলো আমরা রিপ্রোডাকশনের অন্য একটা অংশ, সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন সম্পর্কে একটু আলোচনা করি। দুটি গ্যামেটের মিলন ছাড়া অন্য উপায়ে, অর্থাৎ পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলন ছাড়া অন্য উপায়ে উদ্ভিদের বংশ বিস্তারের প্রক্রিয়াটা হচ্ছে অযৌন প্রজনন, যেটা আমি একদম প্রথম ক্লাসে আলোচনা করেছি কিছুটা। আজ বিস্তারিত আলোচনা করব। এই যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, একটা অ্যানিমেশন আছে, আশা করছি বুঝতে পেরেছো। এখানে ব্যাকটেরিয়ার বাইনারি ফিশন বা দ্বিবিভাজন দেখানো হচ্ছে। এটা নিয়ে ব্যাকটেরিয়া চ্যাপ্টারে তোমরা পড়েছো, কাজে এই ব্যাপারে আমি এখানে বিস্তারিত আলাপ করছি না। কাজে এইটা একটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। কুড়ি গজানো, বার্ডিং, এটাও ছত্রাক অধ্যায়ে পড়েছো। স্যাকারামাইসিস বা ইস্ট এই ধরনের কুড়ি গজায়। এই দেহকোষের মধ্যে পুষ্টি উপাদান বেড়ে গেলে তার কোথাও কোনো একটা অঞ্চলে সেল ওয়াল কিছুটা গলে যায় এবং ওখানে টার্গার প্রেসারের কারণে তার প্রবর্ধন হয়। পরে তার নিউক্লিয়াস বিভাজিত হয়ে, নিউক্লিয়াস ভাগ হয়ে একটা নিউক্লিয়াস এখানে চলে আসে। এইভাবে সাধারণত ইস্ট কোষে বার্ডিং বা কুড়ি গজানোর মাধ্যমে প্রজনন সম্পন্ন করে। এই ঘটনাটা আরো অনেকগুলি প্রজাতিতেও দেখা যায়। খন্ডায়ন, এটা তোমরা শৈবালে দেখেছো, স্পাইরোগাইরা ও সিলারিটোরিয়া, এগুলি তাদের এই যে মাঝখানের অংশ, এই যে এই জায়গায় দেখো ডিস্ক লাইক, এই একটার সাথে একটা লাগানো, এই অংশের সাথে এই অংশ লাগানো ডিস্কের মতো। তাহলে এই সংযুক্ত অংশে ছুটে গিয়ে দুইটা আলাদা এন্টিটি, দুইটা আলাদা সত্তা হয়ে যেতে পারে। এই ধরনের ঘটনাকে বলা হয় খন্ডায়ন। এবার দেখো অযৌন রেণু সৃষ্টি। অযৌন রেণু সৃষ্টি এই জিনিসটা তোমরা শৈবাল অধ্যায়ে পড়েছো, উলুট্রিক্সে দেখেছো এই ধরনের ঘটনা। এই যদি এই যে হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড উদ্ভিদ এগুলি আমরা গ্যামেটোফাইটিক উদ্ভিদ বলি। এই হ্যাপ্লয়েড উদ্ভিদ থেকে এই যে যে স্পোর তৈরি হয়, এখানে হ্যাপ্লয়েড উদ্ভিদ থেকে যৌন রেণুও তৈরি হইতে পারে। তোমরা কিভাবে চিনবা? এই যে উলোথ্রিক্সের ক্ষেত্রে আমরা চিনি এই চার ফ্লাজেলা যুক্ত রেণু যখন তৈরি হয় তখন সেগুলি হচ্ছে অযৌন রেণু। অযৌন রেণু সৃষ্টির মাধ্যমে এই অযৌন রেণুটা সরাসরি এই যে তার নতুন নতুন এই যে উলোথ্রিক্স তৈরি করছে, উলোথ্রিক্স তৈরি। কিন্তু যদি যৌন রেণু হতো তাহলে তাকে আরেকটা রেণুর সাথে মিলিত হয়ে ডায়গোস্পোর তৈরি করা লাগতো। এখানে সেই ঘটনাটা দরকার পড়েনি। এবার অঙ্গজ প্রজনন। উদ্ভিদের কোনো একটা দেহ থেকে যদি আবার নতুন উদ্ভিদ উৎপন্ন করা হয় সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে অঙ্গজ প্রজনন। অঙ্গজ প্রজনন সাধারণত দু ধরনের হয়, স্বাভাবিক অঙ্গজ প্রজনন আর কৃত্রিম অঙ্গজ প্রজনন। এই স্বাভাবিক অঙ্গজ প্রজননে উদ্ভিদের কোনো অংশকে মাটিতে পুঁতে দিলেই, মাটিতে রাখলেই সে নতুন উদ্ভিদ উৎপন্ন করে। কিন্তু
কৃত্রিম অঙ্গজ প্রজননে কিছুটা প্রসেস করে নেওয়া লাগে, কিছু প্রক্রিয়া অবলম্বন করা লাগে। এই কারণে এটাকে বলা হচ্ছে কৃত্রিম অঙ্গজ প্রজনন। আমরা প্রথমে স্বাভাবিক অঙ্গজ প্রজননের কিছু উদাহরণ দেখি। এই যে দেখতে পাচ্ছ, এটা একটা কচু, যে আলু, স্ট্রবেরি, এটা পাথরকুচি, সুপ্রি আলু। এরা প্রত্যেকটাই স্বাভাবিক অঙ্গজ প্রজনন। এই অংশ থেকে, অন্ধ থেকে, এই টিউবার থেকে, এই স্টোলন থেকে, এই পাতা থেকে, এই বুলবিল থেকে এরা নতুন উদ্ভিদ উৎপন্ন করে। এই যে মিষ্টি আলু, এই যে মিষ্টি আলু আর গোল আলুর মধ্যে অনেকে কনফিউশন করে। গোল আলু হচ্ছে রূপান্তরিত, ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, আর মিষ্টি আলু হচ্ছে ভূনিম্নস্থ রূপান্তরিত মূল। কাজে এই দুইটার মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য আছে এটা একটু খেয়াল রাখতে হবে। এই যে ভূনিম্নস্থ রূপান্তরিত মূল থেকে নতুন, এই যে নতুন উদ্ভিদ, এখানে কোনো আলাদা প্রক্রিয়া বা প্রসেস করার দরকার পড়ে না। এটা এই মাটিতে রেখে দিলে নতুন উদ্ভিদ উৎপন্ন হয়। এই যে দেখো, এইটা ভূনিম্নস্থ রূপান্তরিত মূল, এইটার মাটিতে রেখে দিলেই নতুন উদ্ভিদ উৎপন্ন হয়। ডালিয়া, ডালিয়ার ক্ষেত্রে একই ঘটনা ঘটে। এই যে ভূনিম্নস্থ রূপান্তরিত মূল মাটিতে রেখে দিলেই পরবর্তী বছর নতুন উদ্ভিদ উৎপন্ন হবে। পটল, পটলের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। ভূনিম্নস্থ রূপান্তরিত মূল মাটিতে রাখলেই নতুন উদ্ভিদ উৎপন্ন হয়। আলু, যেটা আগে বলেছিলাম, ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, এই যে চোখগুলি, এর কোনো একটা অংশ লাগাইলেই, এই চোখের কোনো একটা অংশ লাগালেই এখান থেকে নতুন উদ্ভিদ উৎপন্ন হয়। সটি, আদা গোত্রের প্রায় সবাই অথবা হলুদ গোত্রের সবাই, এই যে রাইজোম, এটা রাইজোমের মাধ্যমে, এটা ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, রাইজোমের মাধ্যমে এরা বংশ বিস্তার করে। এই যে আদা, এরা রাইজোমের মাধ্যমে এরা বংশ বিস্তার করে। এটা অনেকে চিনতে পারছো, ফণিমনসা বলে এটাকে। এর পর্ণকাণ্ড, এইখান থেকে এই একটা পাতা যদি, এই যে এগুলিকে বলা হয় পর্ণকাণ্ড, এর এর যে কোনো এই একটা অংশ যদি তুমি এখানে পুঁতে দাও, তাহলে নতুন উদ্ভিদ উৎপন্ন হবে। এই পাথরকুচি একটা পাতা রাখলেই সেখান থেকে নতুন উদ্ভিদ উৎপন্ন হয়। এটা হচ্ছে সুপ্রি আলু, সুপ্রি আলু বা তোমার ডায়াস্কোরিয়া বলে, মাটি আলু বলে, মেটে আলু বলে। এই রূপান্তরিত, ভূনিম্নস্থ রূপান্তরিত মূল এখান থেকেও হয়, আবার এই যে বুলবিল থেকে হয়। শাখাতে দেখো এক ধরনের গোটা গোটার মতো হয়, এই লতার মধ্যে এক ধরনের গোটা গোটা হয়, সেটাকে বলা হয় বুলবিল। এই বুলবিল থেকেও এরা নতুন বংশধর তোমার উৎপন্ন হয়। কৃত্রিম অঙ্গজ প্রজনন, শাখা কলম, গুটি কলম, দাবা কলম, জোর কলম, চোখ কলম, এই প্রত্যেকটা পদ্ধতিতে নতুন উদ্ভিদ উৎপন্ন হয়। প্রত্যেকটা পদ্ধতিতে নতুন উদ্ভিদ উৎপন্ন করা যায়। শাখা কলম সাধারণত গোলাপ, লেবু এগুলিতে এই ধরনের হয়, জবাতেও হয়। এই একটা শাখা কেটে নিয়ে মাটিতে পুঁতলেই নতুন উদ্ভিদ উৎপন্ন হবে। সাধারণত কাটতে হবে একটু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। কোন জায়গায় কাটতে হবে আমি একটু করে দেখাই। এই যে দেখো, এইটা হচ্ছে কারেক্ট পজিশন। এই যে এখানে যেখানে একটা কুড়ি আছে, তার থেকে 1 সেন্টিমিটারের মতো উপরে এটা কাটতে হবে।
এইভাবে কাটলে হবে না। এটাকে হচ্ছে যে যে দেখো টু মাচ অ্যাঙ্গেল, এটা এই অ্যাঙ্গেলটা সঠিক হয়নি, এটা হচ্ছে এই কুড়ির খুব ক্লোজ হয়েছে, কাজে এটা এই পদ্ধতিতে কাটতে হবে। এবার আসো কুটি কলম। কি হয়, একটা ব্রাঞ্চের এই যে কোনো একটা অংশের, এই যে এই এটুকুন অংশের এখানে প্রথমে বাকল তুলে ফেলতে হবে, এই যে বাকল তুলে ফেলতে হবে, বাকল তুলে তারপর গোবর মিশ্রিত মাটি এইভাবে দিতে হবে, দিয়ে একটা পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে। প্রয়োজনে এখানে সময় সময় পানি এখানে ফোটায় 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 পানির ব্যবস্থা পানির ব্যবস্থা করতে হবে যদি শুকায় যায়। এইভাবে মাসখানেক রেখে দিলে পরে এখান থেকে শিকড় গজাবে, অ্যাডভেন্টিসিয়াস টিস্যু, অ্যাডভেন্টিসিয়াস রুট গজাবে, এবং এই জায়গায় কেটে নিয়ে বিচ্ছিন্ন করলে এই অংশটা একটা আলাদা উদ্ভিদের মতো হবে, এবং সেটা পরবর্তীতে আলাদাভাবে রোপণ করলেই নতুন উদ্ভিদ পাওয়া যায়। দাবা কলম, এটা আমরা ছোটবেলায় আমি আমরা নিজেরাও করেছি, যে এই যে লেবু, চন্দ্রমল্লিকা, পুদিনা কিংবা এই গন্ধরাজ, এই ধরনের উদ্ভিদগুলির একটা ডাল এইভাবে টেনে এনে তার সন্নিহিত এলাকায় মাটিতে এখানে একটু মাটি চাপা দিয়ে দিলেই, এখানে প্রয়োজনে এটা যেন উঠে না যায় এই ধরনের অ্যাঙ্গেলের মতো কিছু দিয়ে, কঞ্চি দিয়ে এইখানে মাটির সাথে গেঁথে দিতে হবে। এইভাবে মাসখানেক রেখে দিলে এই জায়গায় নতুন শিকড় গজাবে, তখন এটা কেটে এনে এই শুধু এটুকুন অংশ আলাদা করে নিলেই নতুন উদ্ভিদ পাওয়া যাবে। জোড় কলম, এই দেখো জোড় কলমে এখানে একটা জিনিস, প্রথমে একটা ওয়াইল্ড উদ্ভিদের বুনো জাতের একটা স্টক নেওয়া হয়, একটা যেটা সেটাকে বলে স্টক। আর যেই কাঙ্ক্ষিত উদ্ভিদ যেটা গ্রাফটিং করা হবে সেটাকে বলা হয় সায়ন। তাহলে বুনো জাতের উদ্ভিদের এখানে এখানে একটা অংশ কেটে এইভাবে অ্যাঙ্গেল কেটে এখানে সেট করে দিলে, তারপর একটা পলিথিন দিয়ে বেঁধে দিলে, এভাবে কিছুদিন ছায়াযুক্ত স্থানে রেখে দিলে পরে এটা জোড়া লেগে যায় এবং নতুন উদ্ভিদ পাওয়া যায়। চোখ কলম, এই যে চোখ, চোখ মানে বার্ড বা কুড়ি, এই প্রথমে এই একটা কুড়ি যেটা কাঙ্ক্ষিত উদ্ভিদ, যে উদ্ভিদটা থেকে কলম করা হচ্ছে সেই কুড়ি নেওয়া হলো, নেওয়া হয়ে এই যে স্টক প্ল্যান্ট যেটার উপর বসানো হবে, স্টক প্ল্যান্টের টি এর মতো, এই যে টি এর মতো একটা অংশকে পিল পিলিং করা বলে যেটা, এটা এই বাকলটা একটু করে এই যে টি এর মতো একটা ওপেনিং তৈরি করা, তারপর এইখানে কুড়িটা বসাই দেওয়ার পর পরে এবং নিচে ট্যাপ দিয়ে স্যালো ট্যাপ দিয়ে মুড়ে দিয়ে এভাবে ছায়াতে কয়েকদিন রেখে দিলে এই কুড়িটা এখানে সেট হয়ে যাবে, এবং সেখান থেকে নতুন উদ্ভিদ পাওয়া যাবে। এবং এই স্টকটা থেকে কুড়ি গজালে সেই কুড়িটা আমরা ভেঙে দেব, শুধুমাত্র এই নতুন বার্ড থেকে যখন কুড়ি গজাবে এইটার বৃদ্ধিটাই আমরা নিশ্চিত করব। এবার কৃত্রিম সংকরায়ন। কৃত্রিম সংকরায়ন হচ্ছে তুমি কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের উদ্ভিদ পাওয়ার জন্য দুইটা ভিন্ন জাতের, ভিন্ন প্রকরণের, ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জেনেটিক্যালি ডিফারেন্ট দুইটা উদ্ভিদের মধ্যে যদি কৃত্রিম ভাবে পরাগায়ন ঘটানো হয় এবং সেটার মাধ্যমে যদি উদ্ভিদ উৎপন্ন করা হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশন, কৃত্রিম সংকরায়ন। আমরা স্টেপগুলি একটু দেখি। প্রথম হচ্ছে প্রজনক নির্বাচন, অর্থাৎ কোন দুটো উদ্ভিদকে তুমি পিতা উদ্ভিদ এবং মা উদ্ভিদ হিসেবে ব্যবহার করবে সেটা। এই যে ধরো এই উদ্ভিদটাতে তুমি এই উদ্ভিদটার বৈশিষ্ট্য আনবে, কেন আনবে, ধরো এটাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, এটাতে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, কিন্তু এটার ফলন ভালো হয়, কাজেই এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা যদি এই উদ্ভিদে ট্রান্সফার করা যায় তাহলে এটা একটা আউটস্ট্যান্ডিং কাঙ্ক্ষিত উদ্ভিদ হবে। এই ঘটনাটা আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশনের মাধ্যমে করা যায়। এই যে তুমি যে দুটা উদ্ভিদ বাছাই করলে সেই ঘটনাটাকে বলা হচ্ছে প্রজনক নির্বাচন। এবার হচ্ছে প্রজনকের কৃত্রিম স্বপরাগায়ন। প্রজনকের কি কৃত্রিম স্বপরাগায়ন মানে কি, এই উদ্ভিদগুলি স্বপরাগায়ী, মানে এই যে একই উদ্ভিদের একই ফুলের পরাগরেণু দ্বারা যদি ওই ফুলটা, অথবা ওই একই গাছের অন্য একটা ফুলের দ্বারা যদি ওই ফুল
নিষিক্ত হয়, পরাগায়িত হয়, তাহলে তাকে বলা হচ্ছে স্বপরাগায়ন। যদি অন্য একটা উদ্ভিদের ধরো এই উদ্ভিদটার পরাগরেণু এই উদ্ভিদটা আসলো, সেটাকে বলা হবে পরপরাগায়ন। এই ফুলের পরাগরেণু এই উদ্ভিদে পড়লো, এই ফুলের মধ্যেই পড়লো, সেটা হচ্ছে স্বপরাগায়ন। স্বপরাগায়ন দুই ধরনের হতে পারে। এই যে সেম ফুলের পরাগরেণু পরাগরেণু দ্বারা সেম ফুল নিষিক্ত হওয়া, অথবা দুই ব্রাঞ্চের দুইটা ফুল, এই যে দুই ব্রাঞ্চের দুইটা ফুল দ্বারা নিষিক্ত হওয়া, দুইটাই স্বপরাগায়ন। আর যদি অন্য উদ্ভিদ থেকে পরাগরেণু এসে পরাগায়িত হয়, সেটা হচ্ছে পরপরাগায়ন। পরপরাগায়নে ভেরিয়েশন তৈরি হয়, এই কারণে প্রজনকের কৃত্রিম স্বপরাগায়ন। যদি পরপরাগায়ন হয়ে থাকে তাহলে সেটাকে স্বপরাগী করে নিতে হবে। স্বপরাগী করে নিতে হবে এই কারণে, স্বপরাগী করে নিলেই তোমার সেটা হোমোজাইগাস হবে। এবার ইমাস্কুলেশন হচ্ছে এই যে উভয়লিঙ্গিক ফুলের এই যে পুংকেশর অপসারণটাকে বলা হচ্ছে ইমাস্কুলেশন। এই যে এটা সাধারণত ফরসেপ দিয়ে ফুলটা ফোটার আগের দিন, যেদিন ফুটবে সেদিন বিকেল বেলা এই কাজটা করা লাগে। এই যে ফুলটা এমন ভাবে ওপেন করা লাগলো যেন তোমার কোনো প্রকারে ফুলটা এমন ভাবে ওপেন করা লাগবে যেন কোনো প্রকারে তোমার গর্ভমুণ্ড ক্ষতিগ্রস্ত না হয়। তারপর এই ফুলটাকে ঢেকে দিতে হবে একটা পলিথিন ব্যাগ দিয়ে, এবং পলিথিন ব্যাগে যেন ছোট ছোট একটা ছিদ্র থাকে, যেন ট্রান্সপিরেশন হয় সেটা নিশ্চিত করতে হবে। এই ঘটনাটাকে বলা হয় ব্যাগিং। এরপর এই ফুল ফুটার আগের দিন ব্যাগিং পর্যন্ত কাজটা করতে হবে। তারপর ভোরবেলা অন্য একটা কাঙ্ক্ষিত ফাদার প্ল্যান্ট যেটা নিশ্চিত করা হয়েছিল সেখান থেকে পরাগরেণু এনে এই ক্রসিং করাই দিতে হবে, সেটাকে বলা হয় ক্রসিং। এটা এইভাবেও করা যায়, একটা তুলির মাধ্যমে তোমার কাঙ্ক্ষিত পরাগরেণু এনে তুমি তোমার মাদার প্ল্যান্ট হিসেবে যেটাকে সিলেক্ট করেছো সেটাতে দিতে হবে। এবার এই উদ্ভিদে এখানে একটা ট্যাগ লাগাই দিতে হবে, এটা কোন জাতের উদ্ভিদ, কোন দিন, কোন সময় এই 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 কাজটা করেছো সেটা এখানে লেখা থাকবে। এই ঘটনাটাকে বলা হয় লেবেলিং। তারপর এটা পরিচর্যার মধ্যে রাখতে হবে। সাকসেসফুল ফার্টিলাইজেশন হলে পরে নতুন সাকসেসফুল ফার্টিলাইজেশন হলে পরে ফল হবে, ফল যেন পরিপুষ্ট হয় সেটা নিশ্চিত করতে হবে, এবং পরিপুষ্ট ফল থেকে বীজ সংগ্রহ করতে হবে। বীজ সংগ্রহ করে এই যে তুমি যেই এই বীজটা পেলে সেই বীজটা আবার রোপণ করতে হবে। রোপণ করলে যে তুমি যে আবার নতুন ফল হারভেস্ট পাবা সেটা হচ্ছে F1 জেনারেশন। এইভাবে F2, F3, F4, F5, F6 পর্যন্ত এইভাবে যদি একই নিয়ম মেনটেন করে যদি করা যায় তাহলে একটা বিশুদ্ধ সারি পাওয়া যাবে, এবং কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ পাওয়া যাবে। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশন। F1 বংশধরের ব্যবহার এবং নতুন প্রকরণ সৃষ্টি। কেন আমরা কৃত্রিম প্রজনন করব, আমি সংক্ষেপে কয়েকটা লাইন বলবো। এই যে কৃত্রিম প্রজননের মাধ্যমে ব্রি, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, এবং ইরি, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট নানা ধরনের ধান তৈরি করেছে যেগুলি উদ্বৃত্ত খাদ্য চাহিদা পূরণ করছে। রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন উদ্ভিদ তৈরি করা যায়, বন্যা ও খরা প্রতিরোধক্ষম জাত সৃষ্টি করা যায়, একই সময় পরিপক্কতা হয় এমন উদ্ভিদ তৈরি করা সম্ভব। একই সময় পরিপক্ক না হলে হারভেস্টিং এ ফসল কাটাতে সমস্যা হয়, এই জন্য এই পদ্ধতিটা অবলম্বন করা হয়। চাহিদা মতো তুমি তোমার কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্যের সাথে অন্য বৈশিষ্ট্য মিক্সিং করা যায়, এবং একটা কাঙ্ক্ষিত চাহিদার একটা চাহিদা মতো উদ্ভিদ তৈরি করা যায়। পলিপ্লয়েডের মাধ্যমে বীজবিহীন আঙ্গুর, তরমুজ, আপেল এগুলি তৈরি করা যায়। আমাদের দেশে শীতকালীন অনেক সবজি সারা বছর এখন পাওয়া যায়, সেটা এইভাবে কৃত্রিম সংকরায়নের মাধ্যমে তৈরি করা হয়েছে। তাহলে আশা করছি তোমরা উদ্ভিদ প্রজননের বাকি যেসব টপিক ছিল, পার্থেনোজেনেসিস,
অঙ্গজ প্রজনন, তোমার কৃত্রিম অঙ্গজ প্রজনন, স্বাভাবিক অঙ্গজ প্রজনন, অযৌন জননের অযৌন রেণু উৎপাদনের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রজনন এবং আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশন সম্পর্কে তোমাদের ভালো ধারণা তৈরি হয়েছে। বিষয়গুলি বুঝতে পেরেছ। আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।